নতুন এক ইতিহাসের দিকে হাঁটছে বাংলাদেশ। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে যারা বসেছেন এর মাঝখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে ৫৩ বছরের বেশ কিছু ইতিহাস ওলটপালট হয়ে যাচ্ছে। ১৯৭১ সালে পাকিস্তান থেকে আমরা যে লড়াইয়ের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা অর্জনের পর ৫৩ বছর পাকিস্তানের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক দৃশ্যত কিছুটা থাকলেও প্রকৃতপক্ষে কিন্তু আন্তরিকতার জায়গাটা ছিল না। তবে একটা কমিউনিটি বা গোষ্ঠী পাকিস্তানপন্থী ছিল, আবার আমরা যারা আমজনতা আছি কেউ খেলার কারণে, কেউ অথবা সঙ্গীতের কারণে, অথবা বিভিন্ন প্রোডাক্টের কারণে আমরা পাকিস্তানকে বিভিন্ন কারণে পছন্দ করতাম। কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র যে ভালোবাসা বন্ধুত্বের জায়গাটা দরকার ছিল সেটা হয়নি। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় একসময়ের প্রচণ্ড শত্রু কিন্তু খুব কাছের মিত্রতে পরিণত হয়েছে, কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে। আর সেই ধারা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে যেই ঘোষণা দিয়েছেন, যে আহ্বান জানিয়েছেন, ভারতের আসলে পরিণতি কী হবে বা ভারত বিষয়টাকে কীভাবে নেবে, দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে পাকিস্তানকে ৭১-এর যে অমীমাংসিত সমস্যাগুলো আছে, যেগুলো নিয়ে এর আগে আমাদের কোনো সরকার খোলামেলা কথা বলে নাই, সেই কাজটাই আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন। তিনি বলছেন যে ৭১-এর অমীমাংসিত সমস্যাগুলোকে নিষ্পত্তি আসেন আমরা করে ফেলি শেহবাজ। আর আজকে ১৯শে ডিসেম্বর কায়রোতে D8 যে সম্মেলন আছে, সেই সম্মেলনে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সেখানে গিয়েছেন। সেখানে আমাদের এশিয়ার অনেক রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান আছেন তারা গিয়েছেন। তো সেখানে সম্মেলনের এক ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে একটা বৈঠক করেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা। আর সেখানেই তিনি আপনারা বলছেন যে ৭১-এর যেই ইস্যুগুলো আছে সেগুলো বারবার দুই দেশের মাঝখানে এসে পড়ছে। আসুন আমরা এগিয়ে যাওয়ার জন্য এই সমস্যাগুলোকে নিষ্পত্তি করি। তো এই সময় শেহবাজ শরীফ বলছে যে ১৯৭৪ সালে বাংলাদেশে পাকিস্তান এবং ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তিতে বিষয়টির নিষ্পত্তি হয়েছিল। তবে যদি অন্য কোনো অমীমাংসিত ইস্যু থেকে থাকে তাহলে তিনি খুশি হবেন। তো প্রফেসর ইউনূস বলছেন যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সব কিছুর সমাধান করতে পারলে ভালো হবে। তবে এখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে একটা অ্যারোগ্যান্ট ভাব আমার কাছে ফিল হয়েছে, কানের নিচে তালি বাজানো দরকার। এরা কিন্তু জাতে মাতাল তালে ঠিক। আপনি দেখেন ডক্টর ইউনূস বললেন যে আসেন সব অমীমাংসিত ইস্যুগুলোকে সমাধান করি। তো ১৯৭৪ সালে যেটা হয়েছে, তো সেটা কি বাংলাদেশ জানে না? জানে। তবে এটা হচ্ছে কাগজ কলমে, কিন্তু অন্তর টু অন্তর, রাষ্ট্র টু রাষ্ট্র, জনগণ টু জনগণ, নানান বিষয়ে ভারতের উপর আমরা যতটা নির্ভরশীল, ভারত বেসিস যে রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা, ইকোনমি যাই গড়ে উঠেছে, পাকিস্তান কিন্তু সেই জায়গায় অনেক পিছিয়ে। ডক্টর ইউনূস বেসিক্যালি ওই জিনিসটাকে এখানে তিনি সামনে এনেছিলেন। কিন্তু শেহবাজ শরীফের কথায় আমার কাছে মনে হয়েছে একটা ভাবসাব নিয়ে ফেললো নাকি, যে ১৯৭৪ সালে বাংলাদেশ পাকিস্তান ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তিতে বিষয়টির নিষ্পত্তি হয়েছে। যদি নিষ্পত্তি আমরা ফিল করতাম তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে কথা বলতেন? নিশ্চয়ই না। তো পাকিস্তানিদের সাথে আসলে অনেকেই মনে করেন যে মিলাটা খুবই সোজা। তো আমাদের পক্ষ থেকে যেটা করা হয়েছে এটা কি পজিটিভ হইলো নাকি নেগেটিভ হইলো, এটার দুইটা পার্সন আছে। একটা হচ্ছে যে বাংলাদেশ উদারতার পক্ষে, আমরা বন্ধুত্বের পক্ষে, আর পাকিস্তানের ইস্যুটা হচ্ছে কি তারা কি ভাব নিল নাকি আসলে অন্য কোনো জিনিস মন্তব্য করতে চাইলো। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে ইমরান খান একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশ ইস্যুতে পজিটিভ বক্তব্য দিয়েছেন। আজকে যদি শেহবাজের জায়গায় ইমরান খান থাকতো তাহলে বিষয়টা অন্যদিকেও যেতে পারতো। এখন দেখা যাক আসলে বিষয়টা কোন দিকে যায়। তবে ভারতীয় মিডিয়া বিষয়টাকে কিন্তু পজিটিভলি নিচ্ছে না। অলরেডি আমাদের সাথে যে ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষীয় সম্পর্কগুলো সামনের দিকে যাচ্ছে, এগুলো নিয়ে ভারত টেনশনে আছে। তো আপনি কি ভাবছেন ডক্টর মোহাম্মদ এই আহ্বান যে করলেন ইউনূস সাহেব, সেটাকে আসলে কিভাবে নেওয়া যায়? পাকিস্তান ভাব নিল নাকি আসলে এদের মাথার মধ্যে অন্য কিছু ঘুরতেছে অ্যারোগ্যান্ট মেন্টালিটিতে, নাকি বন্ধুত্বের হাত হয়তো সামনের দিকে চলতে গিয়া আরও পজিটিভলি হবে? অনলাইন কিংদেরকে নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক হিসাব নিকেশ করেই বলতে হয়। তবে রেফারেন্সটা নিশ্চয়ই সাংবাদিক ইলিয়াস, আমার ধারণা তিনি শুনেছেন। আমি অপেক্ষা করছি তিনি আসলে এই বক্তব্যটা কিভাবে দিবেন। তো মোটা দাগে আপনারা জানেন যে আসিফ নজরুল ইসলামকে কেন্দ্র করে বা আমাদের উপদেষ্টা যিনি আছেন ফারুকীকে কেন্দ্র করে আমাদের অনলাইন কিং বনাম আমাদের অন্তর্বর্তী সরকার একটা কোল্ড ওয়ার চলছে, যেখানে আমাদের উপদেষ্টারাও অনেকে কানেক্ট হয়ে গেছেন। সমন্বয়ক যারা ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের, তাদের মধ্যে একটা বিভাজন দৃশ্যত আসছে। আর এই সকল কিছুর পেছনে মূল যারা খেলোয়াড় মোটা দাগে
সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য। তবে এই ক্ষেত্রে সাংবাদিক ইলিয়াসের ভূমিকাটা বড়। এর মাঝখানে আমাদের আরেকজন বাঘা অনলাইন কিং একসময় ছিলেন শাহেদ আলম, ইনফোটিউব যিনি কথা বলেন। তো শাহেদ আলমকে নিয়ে সাংবাদিক ইলিয়াস মোটামুটি তার 14 জেনারেশন ওয়াশ করে দিয়েছেন, তার ব্যক্তি জীবনকেও একদম সামনে নিয়ে আসছেন। তো এই যখন অবস্থা, তখন শাহেদ আলম একটা ছবি প্রকাশ করেছেন যে গেল কয়েকদিন আগে ওয়াশিংটন ডিসিতে তারা একত্রে বসেছিলেন। সেখানে শাহেদ আলমের পাশাপাশি কানক সারোয়ার, সাংবাদিক ইলিয়াস, তারপর হচ্ছে মুশফিক ফজল আনসারি সহ আরও যারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে বক্তব্য দেন, সম্ভবত পিনাকি ভট্টাচার্য ছিলেন কিনা আমি জানি না, যাই হোক। তো সেই প্রোগ্রামে একত্রে চা পান শেষে তারা যখন বের হচ্ছিলেন, তো আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া নিয়ে একটা আলোচনা হয়েছিল। তো সেখানে সাংবাদিক ইলিয়াসকে আপনার শাহেদ আলমের দাবি, তিনি মিথ্যা বলছেন নাকি সত্য বলছেন সেটা ইলিয়াসের ভিডিও আসলে বোঝা যাবে। তবে শাহেদ আলমের বক্তব্য, তিনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি আসলে মানে কি আগামীতে কাকে সাপোর্ট করবেন, এরকমই প্রশ্নটা ছিল। ইলিয়াসের বক্তব্য হচ্ছে বিএনপিকে নয়, জামাতকে ক্ষমতায় তিনি আনতে চান। তো শাহেদ আলমের একটা বক্তব্য ছিল পাইক্কা বীজ মানে সাংবাদিক ইলিয়াসের বিভিন্ন সময় পাকিস্তান নিয়ে যে পজিটিভ আলোচনাগুলো আসে, যে পাকিস্তানের নারীরা কত সুন্দর, বাংলাদেশের তারা আসলে কেমন, অথবা পাকিস্তানে ভ্রমণের বেলায় বিভিন্ন ধরনের বক্তব্য তিনি দিয়ে থাকেন, জনগণকে বলে থাকেন যে পাকিস্তান যান। আবার চিকিৎসার বেলায়ও তিনি জনগণকে পাকিস্তান সাপোর্ট করেন, সাজেস্ট করেন। এছাড়াও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে তিনি বরাবরই পাকিস্তানের পক্ষে তার অবস্থান। তো আমরা যতটুকু জানি ইলিয়াসের পাকিস্তানের পক্ষে অবস্থান একটা মেইন কারণ হচ্ছে ভারতের বিরোধিতায় তিনি পাকিস্তানকে সাপোর্ট করেন। কিন্তু সাংবাদিক শাহেদ আলমের বক্তব্য যে বিষয়টা ওইখানে না, বিষয়টা হচ্ছে সাংবাদিক ইলিয়াস পাকিস্তানপন্থী, আর যার কারণে তিনি জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনতে চান। আর এজন্য তিনি ইদানিং সময় বিএনপিকে নিয়ে নানান ধরনের সমালোচনা করছেন, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে শামা ওবায়েদ থেকে শুরু করে আরও অনেককে নিয়ে বক্তব্য দিচ্ছেন। তো এর মাঝখানে তো আমরা দেখলাম তিনি আবার জামাতের এক নেতাকে নিয়েও বক্তব্য দিয়েছিলেন, কি জানেন, ডক্টর তাহিরি সম্ভবত। তো জামাতের অনুসারীরা আবার সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে সেখানে বেশ কিছু লেখালেখি করেছে। যদিও সাংবাদিক ইলিয়াস বলছেন তাহিরি যদি এটা প্রমাণিত হয় তিনি করেন নাই, তাহলে তিনি আবার তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। বাট মোটা দাগে এখন আসলে যেই বক্তব্যগুলো সামনে আসছে, অনলাইন কিংদের মধ্যে নানান বিভাজন চলে আসছে। শাহেদ আলম আবার সাংবাদিক ইলিয়াসের জীবনের বেশ কিছু মোড়, ব্যক্তি জীবন তিনি সামনে নিয়ে আসছেন। সাংবাদিক ইলিয়াস আবার পরের ভিডিওতে শাহেদ আলমরে আবার সার্ফ এক্সেল দিয়ে ধোলাই করছেন। এর আগেও ইস্কন ইস্যুতেও কিন্তু শাহেদ আলম বরাম সাংবাদিক ইলিয়াসের মধ্যে একটা লড়াই চলছিল। তবে জনমত কোন দিকে আছে? জনমতে সাংবাদিক শাহেদ আলমের যেই কন্টেন্ট, সেইটার নিচে যে পরিমাণ গালি দোয়া দুরুস বাঙালি করছে, বিপরীতে সাংবাদিক ইলিয়াসের ভিডিওর এখানে আইসা সবাই পজিটিভ বক্তব্য দিয়েছে। এখন হতে পারে এটা একে অন্যকে ব্যক্তিগত পর্যায়ে একটা আক্রোশ থেকে বক্তব্য দিচ্ছেন, তবে তাদের মতন মানুষটা নিশ্চয়ই এরকম আবেগী সিদ্ধান্তে কি এখনও কাজ করেন না। শাহেদ আলম নিশ্চয়ই সাংবাদিক ইলিয়াসকে নিয়ে এত বড় একটা কথা তিনি লাইভে এসে কন্টেন্ট আকারে এটা বলতে পারেন না। তো এখানে কিছু রহস্য তো থেকেই যায় যে আসলে কি সাংবাদিক ইলিয়াস আপনার জামাতকে ক্ষমতায় আনতে চায় বিএনপিকে হটিয়ে। আবার ব্যারিস্টার রুমিন ফারহানা সম্পর্কে তার যে বক্তব্য, নানান বক্তব্যগুলোকে এখানে শাহেদ আলম তুলে ধরেছেন। এখন সাংবাদিক ইলিয়াসও তো তার পরের ভিডিওতে এটা নিয়ে অবশ্যই তিনি উত্তর দিবেন। দেখা যাক কোন দিকে যায়। একদিকে আবার অলরেডি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে শামাপন্থীরা ঝাড়ুটারু নিয়ে মিছিল করেছেন, মানে এখন একটা পাল্টাপাল্টি অবস্থান চলছে আর কি। তো অপেক্ষায় আছি। আপনারা কি মনে করেন, সাংবাদিক ইলিয়াস জামাতের পক্ষে অবস্থান নিয়েছেন, বা যদি নেন সেটা কি ভালো হবে নাকি বিএনপির পক্ষে অবস্থান নিলে ভালো হবে?